আমি কথা বলতে পারছি না। ব্যাপারটা খেয়াল করা মাত্রই এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল আমার মাঝে। মাকে কাছে ডাকার চেষ্টা করছি কিন্তু পারছি না, কারণ শরীরে কোনো অঙ্গ নড়ানোর শক্তি আমার নেই। অনেক চেষ্টা করেও পারছি না। ছটফট করছি, জোরে জোরে শ্বাস নিচ্ছি। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? এক সময় ডাক্তার এলেন, আমার পাশে এসে বলে উঠলেন, রিল্যাক্স মামুনি, রিল্যাক্স। আই নো তুমি কথা বলতে পারছো না, শরীর নাড়াতে পারছো না। একটু শান্ত হও, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। উই আর আই ইন্টেলিজেন্ট গার্ল। সবাই এক ধরনের ফোবিয়া থাকে। কেউ অন্ধকারে ভয় পায়, কেউ পানিতে, কেউ কোনো জীবজন্তুকে। তোমার ফোবিয়াটা হলো রক্তে। তুমি রক্তে ভয় পাও, প্রচণ্ড রকম ভয় পাও। তুমি যে পরিস্থিতি ছিলে তাতে যে কোনো মেয়ে ভয় পেয়ে যাবে, এটা স্বাভাবিক। বাট তোমার সামনে ঘটা ঘটনাগুলো, তোমায় দেখা রক্ত, এসব তোমার ব্রেন মেনে নিতে পারেনি, যার প্রভাবে তোমার শরীরে পড়েছে। তুমি তোমার শরীরের কার্যক্রম হারিয়েছ, সাথে কথা বলার শক্তি। কিন্তু ব্রেন সচল এবং সম্পূর্ণ সুস্থ। কিন্তু রোদ, তোমার সমস্যাগুলো সাময়িক। 24 ঘন্টার মধ্যে তোমার শারীরিক কার্যাবলী আবারও শুরু হবে। নো টেনশন। কিন্তু কথা কবে থেকে বলতে পারবে তা বলতে পারছি না। তবে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। অতিরিক্ত ভয়ের কারণে তোমার ব্রেনের রক্ত সঞ্চালন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তাই এমনটা হয়েছে। তবু কনফিডেন্স রাখো। হাইপার হলে এর থেকেও বড় সমস্যা হতে পারে। আমি তোমায় ঘুমের ইনজেকশন দিচ্ছি। আশা করি তুমি ট্রামা কাটিয়ে উঠতে পারবে আর শারীরিক কার্যক্ষমতা ফিরে পাবে। তোমাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে। উই ক্যান ডু ইট রোড। ট্রাই কোকে। ডক্টর একটানা বলে গেলেন। আমিও শুনে যাচ্ছি, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মায়ের কান্নার আওয়াজ পাচ্ছি। আমি কি কখনোই সুস্থ হতে পারবো না? কথা বলতে পারবো না? আচ্ছা, সাকিব নামের ছেলেটা সুস্থ আছে তো? এমন ছেলে এখন পাওয়া যায় না। আমাদের সমাজে ছেলেরা দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে এখন। এক পশু শ্রেণী, দুই কাপুরুষ শ্রেণী। কিন্তু সাকিবও দুই শ্রেণী কোনোটাই আওতায় পড়ে না। ওকে আমাদের এই নষ্ট সমাজে বড্ড প্রয়োজন। ভাবতে ভাবতে চোখ ভার হয়ে এলো ঘুম। এই ঘুম থেকে আর উঠতে পারবো তো? শুভ্র ভাইয়া কোথায়? উনি কি এই ছেলেগুলোকে এমনি ছেড়ে দিবে? গভীর ঘুমে কপালে কারো ঠোঁটে স্পর্শ পাচ্ছি। কেউ কপালে বারবার ঠোঁট ছুঁয়ে চলছে। কপালে টপাটপ পানি পড়ছে। আচ্ছা, আমার কেবিনের ছাদ কি ফুটো করা? বৃষ্টির পানি পড়ছে। না কেউ কাঁদছে? কে, মা নাকি আপু, নাকি অন্য কেউ? অনেক কষ্টে চোখ মেলে তাকাতেই ঘরটা আস্তে করে ঘুরিয়ে দেখলাম কেউ নেই। দরজা নড়ছে মাত্র কেউ বেরিয়ে গেল। কে ছিল ওটা? কপালে হাত রেখে পানির অস্তিত্ব পেলাম। তার মানে হেলুসিনেশন ছিল না, সত্যি কেউ ছিল এখানে। কিন্তু কে? হঠাৎ করে খেয়াল করলাম আমি হাত নাড়াতে পারছি, কিন্তু পাটা এখনও ভারী। কথাও বলতে পারছি না। নিজেকে অসহায় লাগছে। এবার শুয়ে থাকার কোনো মানে হয়? একটু পরেই ডাক্তার এলো, আমাকে খাবার খাওয়াতে বলে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার সব খাবার এনে আমার সামনে রাখলো মামু। এই সব 100 পেডিস বিচ্ছিরি খাবার দেখেই চোখ মুখ কুঁচকে গেল আমার। আমাকে ধরে বসিয়ে রাখা হয়েছে। অনবরত এটা ওটা খাওয়ার জন্য জোর করে চলছে মা। কিন্তু আমিও প্রতিজ্ঞাবদ্ধ, এসব কিছুই খাবো না। আমি কথা বলতে পারছি না বলে এরা আমার পছন্দের খাবার গুরুত্ব দিবে না? এটা কেমন কথা? 1 ঘন্টা যাবৎ চেষ্টা করে আম্মু তুমুল বিরক্ত নিয়ে বলে উঠলেন, না খেলে এভাবে মুখ বন্ধ করে হয়ে পড়ে থাক। বুঝতে পারছিস? মারে খেয়ে নে মা, জেদ করে না শোনা। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি। আমার মধ্যে কোনো হেলদোল নেই। তখন দরজা খুলে ভেতরে ঢুকতেই বলে উঠল কেউ, ফুপি তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি ওকে খাওয়াচ্ছি। মা ঘাড় ঘুরিয়ে শুভ্রকে দেখতে পেয়ে বলে উঠলেন, তুই পারবি? আমি 1 ঘন্টায় মুখটা খোলাতে পারলাম না। এ তো ফাজিল হয়েছে মেয়েটা। অসুস্থ অবস্থায় ফাজলামও যাবে না। পারবো ফুপি, তুমি যাও তো। শিওর? 100%? আচ্ছা তাহলে তুই চেষ্টা করে দেখ, আমি আসছি। মা চলে যেতেই উনি বেডের সামনে রাখা চেয়ারে বসে পড়লেন। হাতের ব্যাগটা পাশে রেখে হাত পা টান টান করে মাথা পেছনের দিকে হেলিয়ে করে বসলেন। ওনার গলায় একটা অংশ উঁচু হয়ে আছে, বারবার ওঠানামা করছে। অন্যরকম সুন্দর লাগছে ওনাকে। পরনে সাদা কালো চেক শার্ট, ব্রাউন কালার জিন্স, হাতাটা কুইন পর্যন্ত গুটানো, বাম হাতে ব্যান্ডেজ, ডান হাতে ঘড়ি। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। উনি সিল্কি চুলগুলো আজ প্রথম অগোছালো। কেমন পাগল পাগল ভাব চোখে মুখে। এই পাগল চেহারাটা অন্য কাউকে পাগল করার জন্যই যথেষ্ট।
আমি চুপচাপ ওনার দিকে তাকিয়ে আছি। উনি আবার সোজা হয়ে বসলেন, ডান হাতের চুলগুলোতে হাত চালিয়ে বললেন, খাচ্ছ না কেন, ক্ষুধা পাইনি? আমি মুখ ফুলিয়ে চুপচাপ বসে গোলগাল চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে হেসে দিলেন। আমি ওনার হাসি দেখে ভুরু কুঁচকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে হাসি কন্ট্রোল করে বলে উঠলেন, রোদ, উই নো হোয়াট। তুমি সবসময় এমন মুখ ফুলিয়ে চুপ করে বসে থাকলেও ব্যাপারটা খারাপ হবে না। উই আর লুকিং সো কিউট, গুলুমুলু গাল। ওনার এমন বিহেভ আমার জন্য অপরিচিত। আমি ভুরু কুঁচকে ঠোঁট উল্টে তাকিয়ে আছি। উনি আবারও বলে উঠলেন, ভুরু কুঁচকাবে না, এখন বলো খাবে না? খেতে ইচ্ছে করছে না? আমি চুপচাপ ওনার দিকে তাকিয়ে আছি, বাচ্চাদের মতো কুকুর টুকুর চোখে তাকিয়ে আমার অসহায়ত্ব বোঝানোর চেষ্টা করছি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে হালকা গলায় বললেন, ওকে নার্স, নার্স। তৎক্ষণাৎ দরজা ঠেলে রুমে ঢুকলো একটা অল্প বয়সী নার্স। সেও টুকুর টুকুর চোখে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র মুচকি হেসে বলো, এক্সকিউজ মি, এই খাবারগুলো নিয়ে যান। নার্সটা এখনও দাঁড়িয়ে আছে। মেয়েটাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে রাগের চোখে তাকিয়ে বলে উঠলেন, আপনি কি যাবেন? এবার নার্সটা নড়ে চড়ে উঠল, খাবারগুলো নিয়ে বেরিয়ে গেল। আমি আগের মতোই শান্ত হয়ে বসে আছি। ক্ষুধা লেগেছে ব্যাপক। এই খাটাসটা যে খাবার পাঠিয়ে দিল, তো আমি খাবো কি? এই সাদা বিলে কি সুযোগের সদ্ব্যবহার করে আমাকে শাস্তি দেওয়ার পায়তারা করছে নাকি? এবার উনি পাশের ব্যাগ থেকে খাবারের বাটি বের করে প্লেটে সাজাতে লাগলো। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। একদম নর্মাল খাবার এনেছেন উনি। বেগুনি ভাজা, ছোটো মাছের চচ্চড়ি, শাক পাতার ডালের বড়া। খাবারগুলো দেখে মুখে পানি এসে গেল আমার। উনি হাত ধুয়ে প্লেটটা সপলে হাতে নিলেন। আমার মুখের সামনে খাবার ধরে বললেন, হা করো। আমিও তাড়াতাড়ি মুখে নিয়ে নিলাম। কথায় আছে না, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। এই মুহূর্তে ওনাকে একটা কিস্তি দিয়ে দেওয়া উচিত। উনি কিভাবে জানলেন এসব আমার ভালো লাগবে? হঠাৎ ওনার ফোন বেজে উঠল। বাম হাতে ফোনটা ধরে লাউডে দিয়ে বেডে রাখলেন। হ্যালো। হ্যাঁ শাল বল। দোস্ত, সাকিবের তো এখনও জ্ঞান ফিরল না। আর 2 ঘন্টা আছে অবজারভেশনের। এইবার আমার ভয় লাগছে, ছেলেটা বাঁচবে তো? উনি আমার দিকে একবার তাকিয়ে বলে উঠলেন, টেনশন নিস না, ঠিক হয়ে যাবে। ঠিক ওকে হতেই হবে। আল্লাহ ভরসা। আর শোন, তোর কথা মতো বেশ কিছু মসজিদে সাকিব আর সানশাইনের জন্য জুমার নামাজের পর দোয়া করে কুরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, পিসি মেয়েটা কেমন আছে? ভালো। বকবকনিটা নেই, তেজ আগের মতোই আছে। হা হা হা, তুইও না? আচ্ছা, আরেকটা কথা, ফারুককে কি এখন হাসপাতালে পাঠাবো? যে পরিমাণ রক্ত গড়িয়েছে। আরও পারলে তো ব্যাটা মরেই যাবে। এ নিয়ে তোর সাথে পরে কথা বলছি বাই। কথাটা বলে ফোনটা কেটে দিলেন উনি। আমি বিস্ময়মাখা চোখে ওনার দিকে তাকিয়ে আছি। মাথায় চলছে সাকিবের কথা। ছেলেটা বাঁচবে তো? ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি পাশের টেবিলে থেকে টিস্যু এগিয়ে দিয়ে বললেন, চোখ মুছো। খবরদার চোখের পানি পড়লে তো খুন করে ফেলবো। সারাটা রাত টেনশনে রেখে এখন কাঁদছো? আরেকটা ফোঁটা পড়লে এক্ষুনি খিঁচে দিব এক চড়। আমি কাঁদো কাঁদো চোখে ওনার দিকে তাকিয়ে আছি। দেখে কেমন ফাজিল ছেলে, আমার এই অবস্থায় আমাকে চড় মারতে চাইছে। খাটাস একটা। আজ কথা বলতে পারছি না বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? অবজারভেশনের লাস্ট আধা ঘন্টা জ্ঞান ফিরেছে সাকিবের। এখন সে সুস্থ। কথাটা শুনে আনন্দে মনটা ভরে উঠেছিল আমার। হাসপাতাল জিনিসটা আমার কোনো কালেই ভালো লাগে না। তবুও থাকতে হচ্ছে আমায়। বেডের উপর পা ছড়িয়ে বসে গেম খেলছি। আশেপাশে কেউ নেই, সবাই বাসায় গেছে। হঠাৎ করে কোথা থেকে শুভ্র ভাই এসে ধূপ করে বেডে শুয়ে পড়লেন। আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি হুট করে আমার হাতে ফোনটা নিয়ে বলে উঠলেন, কে গেম খেলো? আমি অ্যাঞ্জেলা খেলছিলাম। মাত্রই গোসল করাইছি, খাওয়াতেও দিল না খাটাসটা। উনি স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে উঠলেন, ও মাই গড, লাইক সিরিয়াসলি? তুমি এসব বাচ্চাদের গেম খেলো? আরে আজকে তোমার বিয়ে হলে কালকে তো বাচ্চার মা হয়ে যাওয়া, তখন এসব খেলবা? আমি কিছু বলছি না, চুপ করে টুকুর টুকুর চোখে তাকিয়ে আছি। কথা বলতে পারলে কিছু কড়া কথা শোনানো যেত ওনাকে, কিন্তু আপাতত ইচ্ছেটা চাপা দিতে হচ্ছে। উনি ফোনটা পাশে রেখে হতাশ গলায় বলে উঠলেন,
তোমার বেবি হওয়ার পর তুমি আর প্রিন্সেস মোবাইল নিয়ে কোমর বেঁধে ঝগড়া করছো, তাও জাস্ট বিকজ ইস ফালতু গেম খেলবে বলে। ভাবা যায়? আমি তো কল্পনা করেই শিউরুত। আমি এবারও চুপ। উনি হুট করে উঠে একদম দাঁড়িয়ে গেলেন, পকেটে হাত দিয়ে পা হালকা ফাঁক করে টান টান হয়ে দাঁড়িয়ে বলে উঠলেন, ওই সাকিবকে দেখতে যাবা? আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। কথা বলার এবিলিটি থাকলে প্রথমে যে কথাটা ওনাকে বলতাম তা হলো, আচ্ছা আপনি তো মাত্রই গেলেন, 20 মিনিট হলো। এখান থেকে বাসায় যেতে লাগে 10 মিনিট। যদি গাড়ি খুব জোরে চালানো হয় তবে এই 20 মিনিটে আপনি ফ্রেশ হয়ে খেয়ে আসলেন কেমনে? ওনার চুল ভেজা, তার মানে গোসল করছেন। পরনে লাল রঙের টি শার্ট আর অ্যাশ 3/4 প্যান্ট, পায়ে একজোড়া চটি জুতা। কি অদ্ভুত ড্রেস পরে এসেছেন উনি। তবু মনে হচ্ছে উনি এই ড্রেসটা না পরলে মারাত্মক একটা ভুল করতেন। এই পরিবেশে যেন শুধুমাত্র এই পোশাকই মানায়। লিফটে থাকা ভেজা ভেজা গায়ের লোমগুলো গিয়ে আকর্ষণীয়। উনি আমার দিকে ঝুঁকে এসেই বলে উঠলেন, কি যাবা? আমি ওনার চোখের দিকে তাকালাম। উনি ভুরু নাচিয়ে প্রশ্ন করলেন, যাবো কি না? আমি ফটাফট নেমে পড়লাম বেড থেকে। যেই না দরজা দিকে পা বাড়ালাম, উনি গম্ভীর গলায় বলে উঠলেন, দাঁড়াও। আমিও পেছন ফিরে ভুরুকুচকে তাকাতেই বেডের উপর রাখা আমার কাপড়ের ব্যাগ থেকে একটা ওড়না বের করে জড়িয়ে দিলেন আমার গায়ে। সঙ্গে গা জ্বালানো একটা কথাও বললেন, ওড়না ছাড়াই দৌড়াচ্ছ? পারলে বুঝি জামাটাও রেখে যেতে? এই কথা শোনার পরে মনে প্রথম যে কথাটা উদয় হয়েছিল তা হলো, বেটা তোর বউ মিথরের সাথে ভাগ্যে যাবে, দেখে নিস। আমি রাগি চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, এ তো ফুসফুস করে লাভ নেই, কথা নয় তবু 23-16 আনা, চলো। আজ কথা বলতে পারি না বলে এভাবে অপমান? এই সাদা বিড়ালকে যদি আমি না কাঁদাইছি তো আমার নামও রোদ না। সাকিব বেডে শুয়ে আছে, বাম হাতে আর ডান হাত প্লাস্টার করা, মাথায় ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন। আমাদের দেখে হাসি মুখে বলে উঠল সাকিব, ভাবি ভালো আছেন? আমি মুচকি হাসলাম মাত্র, সাথে সাথে পাশ থেকে বলে উঠল শুভ্র, সাকিব তোর ভাবির ব্যাটারি ডাউন হয়ে গেছে, আপাতত কথার স্টক শেষ। আমি রাগে চোখে ওনার দিকে তাকিয়ে আছি, আর সাকিব অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। শুভ্র এবার একটু গম্ভীর হয়ে সাকিবের ডান হাতে হাত রাখলেন, অন্য হাতে রাখলেন মাথায়। সাকিব ওনার দিকে তাকিয়ে বলে উঠলেন, থ্যাঙ্কস রে, জান বাঁচাই দিছিস তুই। এই পিসিটা আমার ফ্যামিলির জান, সেই হিসাবে আমাদের জানটা বাঁচিয়ে দিয়েছিস রে ভাই। ওর কিছু হলে জাস্ট পাগল হয়ে যেতাম। আমি তাকাতেই বাবা ফুপি একদম পাগল হয়ে যেত। থ্যাঙ্কস ওর লট। সাকিব মুচকি হেসে বলে উঠল, ভাই ধন্যবাদের জন্য আমি এসব করিনি, করেছি মানবতার খাতিরে। কাল চুমি সেখান থেকে পালিয়ে আসলেই মেয়েদের মনে ছেলেদের জন্য একটা ঘৃণা, একটা অবিশ্বাসী তৈরি হতো। যদিও ছেলেদের প্রতি মেয়েদের বিশ্বাস এখন নাই বললেই চলে, কিন্তু সব ছেলে তো এক নয়। এখনও অনেক ছেলেরা কাপুরুষ সমাজে মা বোনকে বাঁচাতে বীরত্ব দেখায়। আমার তো কিছুই হয় নাই ভাই, দুদিনেই ফিট হয়ে যাব। এখান থেকে পালিয়ে আসলে মনটা একদম আনফিট হয়ে যেত ভাই, নিজের চোখের নিচে নামিয়ে যেতাম। কিছুদিন আগে আপনি বলছিলেন ভাই, জীবন নয় আত্মসম্মানটা আগে। আত্মসম্মান হারিয়ে মরে মরে বাঁচার চেয়ে আত্মসম্মান নিয়ে মরে গিয়ে বেঁচে যাওয়া অনেক ভালো। আমিও সেটাই মানছি। ঠিক করছি না ভাই? একদম ঠিক করছিস। আই প্রাউড অফ ইউ ছোট। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনে যাচ্ছি। ছেলেটার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধাবোধ কাজ করছে আমার মাঝে। সাকিব আমার দিকে তাকিয়ে হেসে উঠে শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে আবারও বলে উঠল, ভাই ভাবি আর কি কথা বলতে পারবে না? আরে না, তোর ভাবি সামরিকভাবে চুপ করে আছে, পৃথিবীর মানুষকে একটু শান্তি দিচ্ছে আর কি। খানিকের শান্তি, দুদিন পর আবারও বকবক বকবক শুরু করে যাবে। নো টেনশন। ব্যাটা বাজারটা সুযোগে সদ্ব্যবহার বেশ ভালোই করছে, কিন্তু আমিও কম কিসে। দিলাম ওনার পায়ে জোরে এক পাড়া। এখন বোঝো ঠেলা। উনি লাফিয়ে উঠে বলে উঠলেন, উহ, পাড়া দিলে কেন? আমি নাক মুখ হেসে ওনার পকেট থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে একটা মেসেজ টাইপ করে ওনার সামনে ধরলাম। আমাকে তোর ভাবি ভাবি বলছে কেন? মেসেজটা দেখে ভুরুকুচকে বলে উঠলেন উনি, আরে সাকিবের যেন বুঝতে সুবিধা হয় তাই বললাম আর কি। বাচ্চা মানুষ না ও, তার উপর মাথায় আঘাত পাইছে, বুঝছই তো, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। এবার আমি আরেকটা মেসেজ টাইপ করে সাকিবের সামনে দাঁড়ালাম। আমাকে ভাবে ডাকেন কেন? হোয়াই?
সাকিব মেসেজটা পড়ে মুচকি এসে বলে উঠল, আসলে কি ভাবে, আপনাকে দেখলে আমার মন আর মুখ দুটোই খালি ধাক্কায় বলে ভাবি বল ভাবি বল। তাই ভাবি বলে ফেলি। মা বলে মনের কথা শুনতে হয়, মনের আশা অপূর্ণ রাখতে নাই। বুঝলেন তো, মায়ের আদেশ। আমি আবারও কিছু লিখব, তখনই একটা নার্স দরজা ঠেলে ভেতরে ঢুকলো। এই নার্স সেই নার্স যে শুভ্র ভাইকে দেখে হ্যাং মারিস বারবার। এবারও তার ব্যতিক্রম হলো না। কি বলতে এসে সেটা ভুলে অপলক তাকিয়ে রইল শুভ্রর মুখের দিকে। আমি একবার সুব্রত একবার নার্সের মুখের দিকে তাকাচ্ছি। আহা, বেচারি কেরাস খাইছে, কিন্তু শুভ্র ভাইয়ের সেদিকে পাত্তাই নাই। সে এদিক ওদিক তাকে এটা সেটা দেখছে, কখনো বা আমার দিকে তাকাচ্ছে। আবার খুব ইচ্ছে করছে শুভ্র ভাইকে বলি, ভাইয়া, নার্স বেচারি কেরাস খাইছে, একটু তার দিকে মুখ তুলে তাকান। কিন্তু বলা হলো না। অন্তঃপর অন্য একটা নার্স এসে বলল, রুম ফাঁকা করতে হবে এবং আমার ওষুধের টাইম হয়ে গেছে। যুবতী নার্সটা আমার ওষুধ খাওয়াবে, আমি যেন কেবিনে যাই। কথাটা বলা শেষ হতেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, নো নো, এই ভদ্রমহিলাকে নিয়ে যান, ওনাকে খাওয়াতে হবে না ওষুধ। ওনাকে দেখে মনে হচ্ছে না উনি এই দুনিয়ায় আছেন, পরে উল্টোপাল্টা কী সব ওষুধ খাইয়ে দেবে। আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, আমারটার যত্ন আমি নিতেই পারবো। উই মে গো নাও, বাট স্যার, এটা ওর ডিউটি। ডিউটি মাই ফুড, কী ডিউটি করছেন দেখতেই পারছি। ওনার ফলিস ডিউটি করতে গিয়ে আমার পেশেন্ট মরে যাক, তাই না? দেখুন, আপনারা আপনাদের কাজে যান, ওর জন্য আমি একাই যথেষ্ট। গো নাও। নার্স দুটো বেরিয়ে যেতেই আমরাও বেরিয়ে এলাম। গাল ফুলিয়ে হাসছে। আমার কতগুলো কথা মিস হচ্ছে যাচ্ছে, ভাল লাগে না। হুহ, হাঁটতে হাঁটতে উনি বলে উঠলেন, এভাবে গাল ফুলিয়ে রেখো না প্লিজ, এখানে ব্যথা লাগে। ওনার কথা শুনে কী রিয়াকশন দিব বুঝতেছি না। উনি কী মিন করলেন? আমার গাল ফুলানোর সাথে ওনার বুকের ব্যথার সম্পর্ক কী? বেডে পা ঝুলিয়ে বসে আছি। শুভ্র ভাইয়া ওষুধের ডেট চেক করছে, সব ঠিক আছে কি না। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো সেই নার্স। নার্সটা দেখে চোখ দুটো চেকচিক করে উঠল আমার। উহু, এখন হবে বাংলা সিনেমা। শুভ্র দরজার শব্দ শুনে পেছনে ফিরে তাকাতেই ভুরু কুঁচকালো। নার্সটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার স্যার, আমি ওনাকে ওষুধ খেয়ে দিচ্ছি, আপনার কষ্ট করতে হবে না। আপনাকে আমি আসতে বলছিলাম। আর আপনার কি মনে হয় ওকে ওষুধ খাওয়ানো আমার জন্য কষ্ট ব্যাপার? নট এট অল। আর আমার রোদের জন্য, আমাদের রোদের জন্য এত নার্স বা অ্যাসিস্ট্যান্ট লাগবে না। আই এনাফ ফর হার, সো উই জাস্ট গেট লস্ট। ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি দিয়ে হাসি, বাট চেপে গেলাম। ঠোঁট চেপে মুচকি হাসছি। শুভ্র আমার দিকে তাকিয়ে ধমকে উঠল, হাসছো কেন? হাসবে না একদম। আর আপনি এখনও দাঁড়িয়ে আছেন কেন? বিরক্ত না করে জানতো। নার্সটি এখনও দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে আছে শুভ্র দিকে। শুভ্র ভাই যে সেই রকমই অস্বস্তিতে আছে তা ওনাকে দেখে বোঝা যাচ্ছে। উনি এবার আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, রোদ, একে যেতে বলবা প্লিজ। হাঁ করে তাকিয়ে থাকার কি আছে? আমি কি এলিয়েন? যার তাকানোর কথা তার তাকানোর খবর নাই, আরছে আরেক পাগল। হে ইউ, জাস্ট গো নাও। এবার নাচটা ছুটে বেড়ে গেল। ধীরে এসে তো বিনোদন মিস করে যাচ্ছি জাস্ট বিকজ আমি কথা বলতে পারছি না বলে। উনি তো রেগে মেগে শেষ। আমি হাত নেড়ে ওনাকে আমার দিকে তাকাতে বললাম, তারপর হাত আর মুখের ইশারায় কথা বলতে লাগলাম। আশ্চর্য ব্যাপার, উনি আমার কথা বুঝতে পারছেন। আচ্ছা, উনি কি লিপ রিডিং জানে নাকি? আমি কথা বলার মতো করে ধীরে ধীরে সাউন্ডহীনভাবে বললাম, শি ইজ ক্রাশ অন ইউ। আই নো, বাট আই অ্যাম ক্রাশ অন আনাদার ওয়ান। কথাটা শুনে চোখ বড় বড় করে কৌতূহলী চোখে তাকিয়ে বলে উঠলাম, রিয়েলি? ইয়া। আমি ওনার হাত ধরে জাগাচ্ছি। মেয়েটি কে শুনবে বলে। উনি মুচকি এসে বলে উঠলেন, শুনতে চাও? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। উনি আমার মুখের দিকে এগিয়ে এসে বললেন, শিওর? আমি আবারও মাথা নাড়ালাম, যে আমি শুনতে চাই। উনি এবার আরও কাছে এসে আমার কানে কানে ফিসফিস করে বলে উঠলেন, আমার বলতে ইচ্ছে করছে না। এই কথা শোনার পর ইচ্ছে করছিল চুল সব টেনে ছিঁড়ে ফেলি। পাশে কাপড়ের ব্যাগে থাকার ওটা হাতে নিয়ে মারতে লাগলাম ওনাকে। বলবি না তো জিজ্ঞেস করলি কেন, শুনবো কি না? উনি রুম কাঁপিয়ে হাসতে লাগলেন। আমার হাত দুটো শক্ত করে ধরে বলে উঠলেন, এভাবে মারে? মরে যাব তো। আচ্ছা বাবা, বলছি, তবু মারামারি স্টপ রাখো। এবার আমি চুপচাপ শান্ত হয়ে বসলাম।
আজ উনি আমাকে আবার টাচ করছেন, কিন্তু কোনো ফিল আসেনি। ওই অন্য পার্সনের স্পর্শ আমার শরীরের স্নায়ু আর ধরে রাখতে পারিনি। স্পর্শটা ভুলে গেছি, নয়তো চেক করা যেত। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চেয়ার টেনে বসলেন। তারপর ওনার ঘন চুলগুলোতে হাত চালাতে চালাতে বলে উঠলেন, মেয়েটা আমাদের ভার্সিটিতেই পড়ে। কি মারাত্মক মায়া তার চোখে মুখে। হাঁটতে হাঁটতে যখনও পাশ ফিরে তাকিয়ে হঠাৎই হেসে উফ, বিশ্বাস করো বুকটা কেঁপে ওঠে আমার। ধমকা হয় ওর লম্বা চুলগুলো যখন জাপটে পড়ে মুখে, ইচ্ছে করে সামনে দাঁড় করিয়ে আলতো হাতে চুলগুলো গুজে দিই কানে। তারপর কপালে এঁকে দিই গভীর এক চুমু, পরম আদরে। ওর ভেজা ভেজা ঠোঁট আর সেই কালো গভীর তেলটা আমাকে বেসামাল করে দেয় মুহূর্তেই। ওর কৌতূহল মাখা দুটো চোখ, নিজের ঠোঁট কামড়ে ধরে দুষ্টুমি মাখা সেই হাসি, উহ, ক্ষতবিক্ষত করে দেয় বুকে হাত দিয়ে, এখানটায় বড্ড নিষ্ঠুরভাবে। আর ওর চোখ মুখ লাল করে সেই রাগে রাগে চাহনি। সে জানেই না, যখন সে রেগে মেগে একের পর এক তর্কে লিপ্ত হয়, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার প্রেমে হাবুডুবু খায় ক্রমাগত। ইচ্ছে করে জাস্ট জাস্ট খেয়ে ফেলে ওকে। মাঝে মাঝে ওর চোখের দিকে তাকিয়ে পুরো পৃথিবীর সামনে চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোকে চাই, তোকে চাই, আমার তো শুধু তোকেই চাই রে পাগলি। কি হয় আমার একটু বুঝলে? আমি চোখে বড় বড় করে ওনার দিকে তাকিয়েছি। এই খাটাসটার মনে এত আবেগ, বাট মেয়েটাকে, একে পেলে খুন করে ফেলতাম, অসভ্য মেয়ে। উনি আমার দিকে তাকিয়ে ভরু নাচিয়ে বললেন, কেমন বুঝলে? আমি জোরপূর্বক একটা হাসি দিলাম। যাই হোক, এই মেয়েটা তো খুঁজে বের করতেই হবে। ভার্সিটির মাঠে বসে আছি। চিত্রা পাশে বসে বকবক করে চলছে। ওকে থামিয়ে দিয়ে হঠাৎই বলে উঠলাম, এই চিতাবাঘ, আমাদের ভার্সিটিতে বেশ সুন্দরী কে রে? তুই? না, ছেঁড়া নামের মেয়েটা দেখছিস? ম্যাথ ডিপার্টমেন্টে অসম্ভব সুন্দরী, আমার থেকেও সুন্দরী। সিনিয়র ভাইরা তো লাইন লাগিয়ে দিয়েছে। তাই নাকি? ওই তো দেখ আসছে, নেভি ব্লু কালারের ড্রেস পরেছে, যে ওই মেয়েটা। ও দেখতে তো সুন্দরী, ডাক তো ওকে, কথা আছে। ওর সাথে তোর কি কথা? আরে ডাক তো দে, পরে বলছি কী কথা। কিন্তু কী কথা সেটা তো বল। তুই কি খেয়াল করছিস শুভ্র ভাই ওর দিকে প্রেমে প্রেমে নজরে তাকিয়ে থাকে? কি কি বলছিস তুই? ছেড়ে কে? ইম্পসিবল। শুভ্র ভাই কোনো মেয়ের দিকে ওভাবে তাকাই না। আমি যতবার দেখছি উনি রাগের চোখে হোক, খুশি খুশি চোখে হোক, যত রকমের চোখেই তাকা, ঘুরে ফিরে তোর দিকে তাকাতে দেখছি। চুপ, কিছু বুঝিস তুই? তোর চোখ তো শুধু ছেলেদের পেট পর্যন্ত পৌঁছায়, তোর ভাষায় কেমন বুঝবি? আরে শুভ্র ভাই আমার দিকে ভাই ভাই নজরে তাকায়, আমার তো কাজিন তাই। আর ছেঁড়ার দিকে তাকায় প্রেম প্রেম নজরে। শুভ্র ভাই নিজে আমায় বলেছে, তাছাড়া আমার মধ্যে প্রেম নজরে তাকানোর মতো কিছু নাই, বুঝছিস? এটা তোর ভুল ধারণা। তোর মধ্যে কিছু নাই, সেই জন্য তোর ছেলেরা প্রপোজের ঢালি সাজায়, তাই না? তুই থামবি? ফাউল পেশাল বাদ দিয়ে ওকে ডাক। শুভ্র ছেঁড়া দেখছি নামটাও মিলে যায়। শ্রেয়া মেয়েটা আমাদের সামনে বসে আছে। সত্যি মেয়েটা অসম্ভব রূপবতী, ছেলেদের প্রেমে পড়ার জন্য উপযুক্তও বটে। শুভ্র ভাইয়ের জন্য পারফেক্ট। আমি মুচকে হেসে বলে উঠলাম, কেমন আছো শ্রেয়া? ভালো তুমি? আমিও ভালো। আচ্ছা, শুভ্র ভাইকে চেনো? আবরাম শুভ্র? কে না চেনো ওনাকে, উনি তো ভার্সিটির ক্রাশ। তোমারও ক্রাশ? অবভিয়াসলি। ও বলছিলাম কি, তুমি কি জানো শুভ্র ভাইয়া ইজ অন লাভ উইথ ইউ? হোয়াট? আমার তো তাই মনে হয়। উনি তোমার দিকে কেমন করে তাকায়, তুমি খেয়াল করোনি? সেদিন তুমি শাড়ি পরতে এসেছিলে, ভাইয়া তোমার চোখ সরাতেই পারছিল না। আমি নিজের চোখে দেখছি, চিত্রাও তো দেখছি, জিজ্ঞেস করো ওকে। ওই চিত্রা, বল দেখিস নাই? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো, দেখছি। তারপর আমার যখন ওনাদের পাশ কাটিয়ে যাচ্ছিলাম, উনি সাহেল ভাইয়াকে বলছিলেন, মাশাল্লাহ মেয়েটিকে কিউট লাগছে। চিত্রা ভাইয়া বলছিল না? বলছিল তো। ও মাই গড, আমি পাগল হয়ে যাব। কিন্তু উনি আমায় বলেননি কেন? আরে বোঝো না, কিরা সাইগন, নিজে থেকে বলবে নাকি? তোমায় বলতে হবে, একটু কাছাকাছি যাও, হাতে হাত ধরো, তবেই না হবে। কিভাবে কি করব, কিছু তো বুঝতে পারছি না। রিল্যাক্স, আমি আছি কেন? শুনো, কাল তুমি শাড়ি পরে আসো। উনি বলছেন শাড়িতে তোমায় নাকি হট লাগে। তারপর সামনে রিউনিকের জন্য যে ভলান্টিয়ার নেওয়া হয়েছে, সেটা নিয়ে ভাইয়ের সাথে কথা বলা যাবে। তাহলে কাহিনী ঘটবে, শাড়িতেই আর ফর রোমান্স শুরু হবে এবার।
ঘুম থেকে উঠতে উঠতে 9টা, একদম সময় নেই হাতে। কোনো রকম মুখের চোখে পানি দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চুল আঁচড়ানোর সময় নেই হাতে, তাই লাল ওড়নাটা দিয়ে মাথা ঢেকে ব্যাগ নিয়ে দৌড়া দিলাম ভার্সিটিতে। লেট হলে সব প্ল্যানিং ভেস্তে যাবে। চিত্রাও আপস আমার সাথে, কিন্তু তার মুখ অফ। তার কাছে ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। তার ধারণা খুব শিগগিরই আমরা শুভ্র ভাইয়ের প্রদত্ত বাস খাবো। অবশেষে শ্রেয়া এলো। মেজেন্টা শাড়িতে মারাত্মক সুন্দর লাগছে ওকে। ছেলে হলে নগদে প্রপোজ করে দিতাম ওকে। এখন বুঝতে পারছি শুভ্র ভাই যেন মেয়ের প্রেমে পড়েনি। আমরা অনেক খুঁজে শুভ্র ভাইকে খুঁজে বের করে অডিটোরিয়ামে এসে দাঁড়ালাম। শ্রেয়া দেখে সব ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে। শুভ্র ভাই আমাদের দিকে ভোর কুচকে তাকিয়ে বলে উঠলেন, কিছু বলবে? এবার ওনার সামনে গিয়ে দাঁড়ালেন শ্রেয়া। ওনার সাথে কথা বলছে। আমি এদিক ওদিক দেখছি কে কী করছে। হঠাৎ চিত্রার হাতের খোঁচায় ওর দিকে তাকালাম। ও ফিসফিসিয়ে বলে উঠল, দেখ শুভ্র ভাই তোর দিকে তাকিয়ে আছে। আমিও আর চোখে তাকালাম। হ্যাঁ, উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে তাকাতে দেখে সিরাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলেন, তুমি ব্রেকফাস্ট করছো সকালে? এটা কি খাবার করা জিজ্ঞেস করার সময়? সিরা ওনাকে কত ইম্পর্ট্যান্ট কথা বলছে আর উনি উনি আবারও বলে উঠলেন, কিছু জিজ্ঞেস করছি আমি। কিছু সকালে আর ওষুধ? আমি ঢোক গিলে নিয়ে বলে উঠলাম, ভাইয়া ছেঁড়ার কথাটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু কে শোনে কার কথা? উনি সাব্বির ভাইকে ডেকে ছেঁড়ার সাথে এ বিষয়ে ডিসকাশন করতে বলে আমার কাছে এসে বললেন, চলো খাবে, লও ঠেলা। প্ল্যানের 12টা বাজিয়ে ভাই আমাকে খাবারের অফার করছে, ভাবা যায়? অসহ্য।